আসসালামু আলাইকুম। জব সলিউশনের এখনকার ক্লাসটা হবে ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেসের লিখিত প্রশ্নের সমাধান। 7 তারিখের এই পরীক্ষাতে পূর্ণমান ছিল 70 আর সময় ছিল 60 মিনিট। এক কথায় প্রকাশ করুন 4 মার্কের, অর্থাৎ একটাতে 2 মার্ক করে। অন্তিমকাল উপস্থিত যার, এক কথায় মুমূর্ষু, মানে শেষ অবস্থা যাকে বলে সেটাই হলো মুমূর্ষু। আপনাকে কৃতার্থ মনে করেন যিনি, কৃতার্থমন্য। দুইটাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল। অর্থসহ বাক্য রচনা করুন 4 মার্কের। তামার বিষ, অর্থের কুপ্রভাব। তামার বিষের কারণে অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরা জ্ঞান করে। আলহামদুলিল্লাহ এটা কমন ছিল আমার তৈরি করা সাজেশন থেকে। ভূষণ্ডীর কাক, দীর্ঘায়ু ব্যক্তি। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে যিনি অবগত তাকে ভূষণ্ডীর কাক বললে ভুল হবে না। কলির সন্ধ্যা, দুর্দিনের সূত্রপাত হওয়া। রহিমের অপব্যয়ী স্বভাবের কারণে পরিবারে কলির সন্ধ্যা শুরু হয়েছে। এখানে 3টা প্রশ্নের উত্তর আছে। এখানে আরও একটা প্রশ্ন ছিল, সেটা হলো দক্ষযজ্ঞ, খ নাম্বারে ছিল। দক্ষযজ্ঞ অর্থ হলো ব্যাপক আয়োজন। এই দক্ষযজ্ঞ দিয়ে আপনারা একটা বাক্য রচনা করে আজকের এই জব সলিউশনের ক্লাসে সবাই কমেন্ট করবেন। এটা আপনাদের অংশগ্রহণের জন্য রাখলাম। সরকারি চাকরির নিয়োগ প্রস্তুতির জন্য যারা স্পেশাল সাজেশন চাচ্ছেন তাদের জন্য আমার স্পেশাল চূড়ান্ত শর্ট সাজেশন আছে, যেটার পিডিএফ কপি আপনাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার পরামর্শ মোতাবেক আমার সাজেশনগুলো আপনি ফলো করলে 70 থেকে 90% কমন পাবেন ইনশাল্লাহ। আমার তৈরি করা সাজেশনগুলো ফলো করে চাকরির পরীক্ষার্থীরা কীরকম কমন পেয়েছে সেটা আমার ফেসবুক পেজে আমি রিভিউগুলো দিয়ে দিয়েছি। এক্সাম কোশ্চেন সলিউশন এই নামে ফেসবুক এবং ইউটিউবে সার্চ করলেই পাবেন। ফেসবুকে এই হোয়াটসঅ্যাপে দেওয়া রিভিউগুলো আমি আপনাদেরকে এখানে দিয়ে রাখছি, আপনারা এগুলা চেক করে নেবেন। সন্ধি বিচ্ছেদ করুন 4 মার্কের। কুসুম আস্তীর্ণ, কুসুম যোগ আস্তীর্ণ। জ্যোতির্ময়, জ্যোতি বিসর্গ যোগ ময়, জ্যোতির্ময়। উন্নতি, উত যোগ নতি, উন্নতি। তন্বী, তনু যোগ ই, তন্বী। তো এখানে এই যে ক নাম্বারটা ছাড়া বাকি 3টাই আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল। শুদ্ধ বানান লিখুন। অদ্যপি, এটা আকার হবে এখানে, দয়জপালা আকার, অধ্যাপি। অশরী, অশরী বানানে দুইটাই কিন্তু দীর্ঘ ইকার, অশরীরী, ঠিক আছে। সাপদ সংকুল, শুদ্ধ বানান হবে তালেবাস্য বসংযুক্ত দিয়ে, আর এখানে দন্তাস্য হবে, এখানে তালেবাস্য দেওয়া আছে। সাপদ সংকুল, তালেবাস্য, আর এটা হবে দন্তাস্য। ওকে। অনুদিত, অনুদিততে এখানে দীর্ঘকার ব্যবহার করতে হবে, তাহলে সঠিক হয়ে যাবে। 4টা শুদ্ধ বানানি আলহামদুলিল্লাহ আমার তৈরি করা সাজেশন থেকে কমন ছিল। সংক্ষিপ্ত উত্তর প্রদান করুন। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? একেবারে ইজি প্রশ্ন, কমন প্রশ্ন। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এটা হলো বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগ। বলতে হবে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ কোনটা, কত সাল থেকে কত কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত। যারা এই মুহূর্তে ভিডিও ক্লাসটা দেখতেছেন কমেন্ট করবেন। রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা? মুকুন্দরাম চক্রবর্তী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে? দৌলত কাজী। আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত প্রশ্নের 4টাই আমার তৈরি করা সাজেশন থেকে কমন ছিল। ইংরেজি প্রশ্ন ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস। টার্ন ডাউন, এটা দিয়ে মেক সেন্টেন্স হবে শি টার্ন ডাউন দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ইন প্যারিস। জব সলিউশনের এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন, কারণ পরবর্তীতে যে কোনো পরীক্ষাতে আপনি এই প্রশ্নগুলো কমন পাবেন। অন অ্যান্ড অফ, আই হ্যাভ টু টেক অন অ্যান্ড অফ ফর এ কাপল অফ মান্থস। কাম রাউন্ড, কাম রাউন্ড, এটা দিয়ে বাক্য রচনা হবে। দ্য চিলড্রেন কেম রাউন্ড ফর টি। লুক ফরওয়ার্ড টু, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু মাই হলিডে। এটা ছিল 4টা বাক্য রচনা। Fill in the blanks with a suitable word.
মেনি এ লিটল মেক্স এ মাইকেল, কমন ছিল এটা আলহামদুলিল্লাহ। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, স্টিচ ইন নাইন, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, এটাও কমন ছিল। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, এটাও কমন। দ্য ম্যাটার শুড বি লুকড ইনটু ইমিডিয়েটলি। মোটামুটি এখানে 5টা ছিল, 5টার মধ্যে মোটামুটি সবগুলোই মানে 5টাই আলহামদুলিল্লাহ কমন ছিল। পরবর্তী প্রশ্ন ছিল কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, এই পদের কিন্তু এমসিকিউ পরীক্ষাও হয়েছিল। এমসিকিউ প্রিপারেশনের জন্য আমার থেকে যারা সাজেশন নিয়েছেন তারাও কিন্তু প্রায় 90% উপরে প্রশ্ন কমন পাইছেন। আর লিখিততে যারা সাজেশন নিয়েছেন আলহামদুলিল্লাহ তারাও আজকে সর্বোচ্চ কমন পাইছেন। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, এখানে এটা কারেক্ট হবে হি টক্স অ্যাজ ইফ হি নিউ, এখানে নোজের জায়গায় কি হবে নিউ এভরিথিং। দ্য গার্ল ইজ জুনিয়র দেন মাই সিস্টার, দ্য গার্ল ইজ জুনিয়র টু, এখানে দেন হবে না টু হবে, টু মাই সিস্টার। দেয়ার ওয়াজ নো প্লেস ফর ডাব, দেয়ার ওয়াজ নো রুম, প্লেস হবে না জায়গা হবে না, এটা কি হবে রুম ফর ডাব। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। কিপ ইউর ওয়ার্ড, এটা পজিটিভ করতে হবে। লেট ইউর ওয়ার্ড বি কিপড, পজিটিভ রূপ হলো এটা। তারপরে শি হ্যাভ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কম্পারেটিভ সেন্টেন্স করে দেখাতে হবে, লিখতে হবে। এটা কি লিখবো আমরা কম্পারেটিভ সেন্টেন্সে? শি হ্যাভ ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এটা সিম্পল সেন্টেন্স করে দেখাইতে হবে। হিজ honesty is known to all. Can their glory ever fade? এটা assertive করতে হবে, তো কি হবে assertive? Their glory can never fade. The boy was diligent, so the teacher praised him. Simple sentence করতে হবে এটা। The teacher praised the diligent boy. Translation করতে হবে। দিনটি ছিল 1971 সালের 16 ডিসেম্বর, এটা ট্রান্সলেশন কি হবে? দ্য ডে ওয়াজ 16 ডিসেম্বর 1971। এই দিনে পাকিস্তানি সৈন্যবাহিনী অস্ত্র সমর্পণ করেছিল। পাকিস্তান আর্মি সারেন্ডার্ড অন দিস ডে, পাকিস্তানি সৈন্যবাহিনীরা অস্ত্র সমর্পণ করেছিল এই দিনে। স্মরণীয় দিন হিসেবে ইতিহাসে এই দিনটি লিপিবদ্ধ থাকবে। দিস ডে উইল বি রেকর্ডেড অ্যাজ এ মেমোরেবল ডে। 9 মাসের সংগ্রামে 7.5 কোটি বাঙালি স্বাধীনতা অর্জন করেছিল। 7.5 crore বাঙালিজ গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 9 months অফ স্ট্রাগল। এর জন্য যে ব্যক্তি সর্বোচ্চ কৃতিত্বের দাবিদার তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্য পারসন হু ডিজার্ভস দ্য হাইয়েস্ট ক্রেডিট ফর দিস ইজ দ্য ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ম্যাথের প্রশ্ন ছিল 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। কি বালি আর পাথরের মিশ্রণ করার ফলে বালির পরিমাণ ছিল 25%। কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে? পাথরের পরিমাণ হবে 40%। কি মিশাইতে হবে? বালি মিশাইতে হবে। কতটুকু বালি সেটা আমরা এখন বের করব। 64 কেজিতে বালির পরিমাণ হলো 64 × 25% বাই 100, এটা বের করব আমরা। এখানে প্রশ্নে 25% দেওয়া আছে, তাহলে 64 × 25% বাই 100, এটা ক্যালকুলেশন করলে হবে কত? 16 কেজি। এখন এই যে বালুটা বাদ দিয়ে দেব আমরা, 64 থেকে বালুটা বাদ দিয়ে দিলে আমরা পাথর পেয়ে যাব। ঠিক আছে, এই যে প্রশ্নে পাথর আছে না, পাথরটা পেয়ে যাব। তাহলে 64 থেকে 16 বাদ দিলে 48 কেজি, এটা হলো পাথর। বালির পরিমাণ হলো 16 কেজি। এখন নতুন মিশ্রণে বালি আর পাথরের পরিমাণ হবে কত? বালি আর পাথরের পরিমাণ হবে, বালির পরিমাণ হবে, পাথরের পরিমাণ হবে 40 আর বালির পরিমাণ হবে 60। ধরি ক কেজি বালি মেশাইতে হবে, ক কেজি বালি মিশাইতে হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রশ্ন মতো হবে কি 16 যোগ ক বাই 48 =
60/40, ঠিক আছে। এরপরে কি করতে হবে দেখেন, এটা আমরা এখানে লিখে ফেললাম, আর এটা উভয় রাশিকে এখানে 20 দ্বারা গুণ করি, ভাগ করলে হবে 20 দুগুণে 40 আর 3 20 60, তাহলে 3/2 এটা হয়। এরপরে কাজ হলো কি, আড়াআড়ি গুণ করতে হবে, 16 দুগুণে 32, তারপরে 2 ক যোগ 2 ক, আর এখানে হলো 3 48 144। এরপরে কাজ হলো এই যে 32টা, এটা সংখ্যাটা আমরা ডান পাশে নিয়ে আসবো, আছে এখানে প্লাস আকারে, হয়ে যাবে এখানে মাইনাস। 144 থেকে 32 বিয়োগ করলে 112। এরপরে এখানে 2 যেহেতু কয়ের সাথে গুণ আছে, এটা সমান চিহ্ন ডান পাশে আনলে হয়ে যাবে কি ভাগ আকারে, তাহলে 112কে 2 দিয়ে ভাগ করলে হয় কত 56। এই 56 কে ক কি বালু, তাহলে আমরা প্রশ্নে ছিল যে কত কিলোগ্রাম বালি মিশাইলে, 56 কিলোগ্রাম বালি মিশাইলে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হবে 40%। আশা করি বুঝতে পারছেন। এই প্রশ্নটা কিন্তু হুবহু আমার সাজেশন থেকে কমন ছিল, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখি যে 500 টাকার 4 বছরের সুদ, খেয়াল করবেন কিন্তু 500 টাকার 4 বছরের সুদ ও 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার বের করতে হবে। প্রশ্নে কিন্তু একটু পেঁচাই দিছে, জাস্ট আপনি বুঝলে সহজ। দেখেন 500 টাকার 4 বছরের সুদ, 4 বছরের সুদ বের করতে হবে 500 টাকার, আবার এখানে আবার বলছে 600 টাকার 5 বছরের সুদ। দুইটার কিন্তু বছর আলাদা, টাকার অঙ্ক আলাদা, দোনোটার সুদ একত্রে মিলাইলে হবে কত 500 টাকা। এখন এটার সুদের হারটা আমরা বের করব। ধরি সুদের হার হলো, সুদের হার আমরা প্রকাশ করি কি দিয়ে, আর দিয়ে, আর পার্সেন্ট। তো প্রথমে 500 × 4 লিখব, 500 × 4 × r/100 প্লাস এটা লিখব 600 × 5 × r/100 ইকুয়াল 500। আমরা এখানে কি করব দেখেন, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কেটে দেব, তাহলে আর উপরে কি থাকবে 4 5 20, 20 × r মানে 20 r, এটা আমরা লিখে ফেলবো প্লাসের প্লাস। এরপরে সেম এখানে দুইটা শূন্য কাটা, 5 6 30, 30 আর লিখবো ইকুয়াল 500। এখন এই দুইটার আমরা যোগ করে দিতে পারি, 30 আর 20 যোগ করলে হয় কত 50, 50 আর ইকুয়াল 500 হয়, ঠিক আছে। যেহেতু 50 এখানে আর এর সাথে গুণ আছে, এটা ডান পাশে নিয়ে আসবো, ভাগ হয়ে যাবে, তাহলে রাশিটা হবে কেমন 500/50, এভাবে আর ইকুয়াল 500/50। এখন 50 দিয়ে যদি আমরা 500 ভাগ করি, তাহলে 0 1 টাকাটা 1 টাকাটা আর হলো 5 10 50, ওকে। তাহলে আর এর মান আমরা কত পাইলাম 10, আর কে আর হলো সুদের হার, সুদের হার 10%। এই প্রশ্নটাও হুবহু কমন ছিল, আলহামদুলিল্লাহ। এরপরে ত্রিভুজের একটা অঙ্ক ছিল, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ। ধরি ত্রিভুজটির কোণ তিনটি যথাক্রমে, একটা হলো x, একটা 2x, এভাবে করে আমরা ধরে নিলাম। হ্যাঁ, ত্রিভুজ তিনটা কোণ। এখন প্রশ্ন মতে x + 2x = 180 ডিগ্রি, ওকে। এরপরে কি করব, x গুলারে আমরা এখানে যোগ করে দেব 2, সবগুলো কিন্তু যোগ, তাহলে 2 3 4 4x = 180 ডিগ্রি। x এই 4 এই পাশে চলে আসবে ভাগ আকারে, তাহলে 4 45 180। তাহলে আমরা এখানে x এর মান কত পাইলাম 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণ কত 45 ডিগ্রি, দ্বিতীয় কোণ হবে 45 ডিগ্রি, তৃতীয় কোণ হবে 45 × 2, যেহেতু এখানে 2x আছে। হ্যাঁ, x এর মান 45, 45 × 2 হলে কত হবে 90 ডিগ্রি। তো এখানে আমরা এখন কি লিখব, যেহেতু দুইটা কোণ সমান সেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের বাহু দুইটা সমান হওয়ায় কোণ দুইটা কি হবে সমান হয়। আবার যেহেতু একটা কোণ 90 ডিগ্রি সেহেতু ত্রিভুজটি সমকোণী, ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই হলো উত্তর। এরপর একটা প্রশ্ন ছিল √x + 1/√x = a হলে x² + 1/x² এর মান কত। প্রথমে আমরা দেওয়া আছে এটা লিখবো, এরপর প্রদত্ত রাশিটা আমরা এখানে লিখে ফেলবো। লিখে ফেললে দেখেন এটা একটা সূত্র, a² + b² এর সূত্র। a² + b² এর সূত্র কি, a + b² - 2ab। লিখে ফেললাম আমরা, ax কাটা, এরপরে এটার মান আমরা বসাই দেব। এটার মান কত, এই যে সরি এটার মান না, এখানে এটা লিখার পরে এখানে x কাটা গেল আর এখানে -2, এটা হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা যেটা করতে হবে, এই পুরো রাশিটাকে আমরা রুট করব ভিতরের রাশিগুলোকে। হ্যাঁ,
যেহেতু পুরাটার উপরে স্কোয়ার আছে তাহলে আমরা এখানে এক্স এর রুট করে এক্স এর উপরে কি স্কোয়ার দিয়ে দেব, প্লাস দিব, এরপরে 1/x এটার মধ্যে রুট দিব, দিয়ে উপরে স্কোয়ার দিব, দিয়ে এটার মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ারটা আমরা দিয়ে দেব। কি জন্য দিচ্ছি এটা? মূলত এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে আমাদের এই মান অনুযায়ী এখানে যে দেওয়া আছে এটার মানটা বের করতে হবে, এই জন্য করলাম। তো এরপরে কি করতে হবে, এটা একটা সূত্র হয়ে গেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হয়েছে। তো এটা আমরা সূত্র বের করব কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেম এখানে রুট এক্স কাটা, আর এখানে থাকে কি এটা রুট এক্স প্লাস 1/√x, এটার মান হলো কত? প্রশ্নে আমরা a দেওয়া আছে, তো a লিখে ফেলবো, উপরে স্কোয়ার থাকবে -2 থাকবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবো আর -2। ওকে, এরপরে কাজ কি? এরপরে কাজ এটা আমরা a স্কোয়ার -2 লিখতে পারি, হোল স্কোয়ার -2 এভাবে লিখতে পারি। এখন দেখেন এখানে a - b হোল স্কোয়ারের সূত্র হয় এটা, a স্কোয়ার -2, এটা কিন্তু a - b হোল স্কোয়ারের সূত্র। তো a স্কোয়ার -2ab সরি a স্কোয়ার -2a স্কোয়ার b প্লাস b স্কোয়ার আর -2, এটা হলো এখানকার -2, এটা লিখে ফেললাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো এখানে উপরে যেহেতু দুইটা স্কোয়ার আছে, দুইটারে যোগ করে দিলাম, a টু দি পাওয়ার 4 হয় -2a স্কোয়ার, আর এখানে প্লাস 4, কোনটা? এখানে একটু কারেকশন আছে, এখানে যেহেতু দুইটা আছে তাহলে 2 দুগুণে 4 হবে, এখানে হবে 4a স্কোয়ার প্লাস এখানে 2 এর উপরে স্কোয়ার আছে 4 হবে -2। ঠিক আছে, এখন কি কাজ? এখন সেম এটাই, এখানে 4 থেকে 2 গেলে 8 থাকে +2, আর এখানে কিন্তু এটা উত্তরে হবে a টু দি পাওয়ার 4 -4a স্কোয়ার প্লাস 2, এটাই হলো উত্তর। সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর এবং মুজিবনগর কোন কোন সেক্টরের অধীনে ছিল? একেবারে আমার সাজেশন থেকে হুবহু কমন ছিল, ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে আর মুজিবনগর ছিল 8 নম্বর সেক্টরে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই গ্রন্থটির ইংরেজি সংস্করণের নাম কি? ইংরেজি সংস্করণের নাম হলো দ্য আনফিনিশড মেমোরিজ। আপনাদের জন্য অংশগ্রহণের জন্য একটা কুইজ দিলাম, আরও একটা প্রশ্ন, সেটা হলো অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি অনুবাদকের নাম কি? এটা কমেন্ট করে জানাবেন। বেশ কয়েকটা চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা ছিল। বাংলাদেশের প্রথম ডাক বিভাগে এই প্রশ্নটা কমন ছিল। বাংলাদেশের প্রথম টিকেটের ডিজাইনার কে? প্রথম ডাক টিকেটের ডিজাইনার হলো বিমান মল্লিক। আর সে সময় তিনি কত ধরনের ডাক টিকেটের ডিজাইন করেন? 8 ধরনের। এটা তেমন একটা পরীক্ষাতে আসে না, কিন্তু এই ডাক টিকেটের ডিজাইনারকে এটা পরীক্ষাতে আসে। এই প্রশ্নটা কমন ছিল। এখানে নতুন সংযোজন হলো সে সময় তিনি কত ধরনের ডাক টিকেটের ডিজাইন করেন, এটা হলো 8টি। স্পারসো এর পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হলো স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। ভালো করে এটা শিখে রাখেন, এখনই খাতায় লিখে রাখেন, পরবর্তী পরীক্ষাতে কমন পাবেন। পরবর্তী প্রশ্ন হলো বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি? সর্বশেষ ঘূর্ণিঝড় রেমাল। 5 জুন এবং এখানে একটা প্রশ্ন যে কোনো পরীক্ষাতে আসবে পরবর্তীতে, সেটা হলো ঘূর্ণিঝড় রেমাল কোন ভাষার শব্দ এবং ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করেছে কোন দেশ? এই দুইটা প্রশ্নের উত্তরও আপনারা কমেন্ট করবেন। 5 জুন এবং 16 ডিসেম্বর কি দিবস? লিখুন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস আর 16 ডিসেম্বর হলো বিজয় দিবস। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে? এটা সদর দপ্তর কোন দেশে অবস্থিত? ইন্টারপোল প্রতিষ্ঠিত হয়েছে 1923 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখে, আর এটা সদর দপ্তর হলো ফ্রান্সের লিওতে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে সেপ্টেম্বরের 17 তারিখে। নোবেল জয়ী প্রথম নারীকে? মেরি কুরি। তিনি এই নোবেল জয়ী হয়েছিলেন 1903। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি এবং তা কোন মহাদেশে অবস্থিত? এটা হলো আমাজন রেইন ফরেস্ট, দক্ষিণ আমেরিকাতে এটা অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। পূর্ণরূপ লিখতে হবে, একটা হলো এআই আর একটা হলো এমআইসিআর। এআই এর পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স বানানটা সঠিক বানানে কিন্তু আসে, ভালো করে লিখে নেন। আর এমআইসিআর এর পূর্ণরূপ হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন।
দুইটাই আলহামদুলিল্লাহ কমন। আকাশে রংধনু সৃষ্টিতে প্রিজমের কাজ করে কোনটি? বৃষ্টির পানিকণা। মাইক্রোসফটের কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রজেক্টের তথ্য উপস্থাপন করা যায়? এটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মিডিয়া পাওয়ার পয়েন্ট যেটা আর কি। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? হংকংয়ের হ্যানসন রোবোটিক্স। HTML ফাইল নামের এক্সটেনশন কোনটি? .html এবং .htm দুইটাই। ওকে, তো ডাক বিভাগের আজকের এই ইন্সপেক্টর পদের আমার তৈরি করা সাজেশন থেকে আলহামদুলিল্লাহ 95% কোশ্চেন কমন ছিল। তো এরকম কমন উপযোগী চূড়ান্ত শর্ট সাজেশনের জন্য আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার তৈরি করা এই সাজেশনগুলো আপনারা আমার পরামর্শ মোতাবেক পড়লে 70 থেকে 90%-এর মতো ইনশাল্লাহ কমন পাবেন। যারা এখনও সাবস্ক্রাইব না করে ফলো না করে এই ভিডিও ক্লাসগুলো দেখতেছেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, ফলো দিয়ে রাখুন, কারণ পরবর্তী ভিডিও ক্লাসগুলো আপনার কাছে অটোমেটিক যাবে না যদি আপনি সাবস্ক্রাইব বা ফলো না দেন। আর ভিডিওতে বেশি বেশি আপনার লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। করলে ফেসবুক এবং ইউটিউব বুঝতে পারবে যে আপনারা এই জব সলিউশনের ক্লাসগুলো পছন্দ করেন। তাহলে আপনারা আমি যখন নতুন করে এই ভিডিওগুলো দেব সাথে সাথে আপনারা এই ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন, নয়তো মিস হয়ে যাবে।